সালের আপনার 2019 সালের 22শে ডিসেম্বর ডাকসুতে আপনার আমরা 25শে মার্চের কালো রাত্রির কথা শুনি নাই, কিন্তু ডাকসুতে আমরা কালো রাত্রি দেখেছিলাম। যে বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম প্রিয় অডিয়েন্স বিন্দুগণ, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমরা কথা বলবো বিপি নূরের গতকালকের লাইভে এসে কিছু গুরুত্বপূর্ণ রাজনৈতিক এবং ভারত বিষয়ে আলোচনা করেছেন এবং কেউ কোটা সংস্কার ও প্রশ্নফাঁস বিষয়েও খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। তো আর দেরি না করে আমরা চলে যাই আমাদের ওই গুরুত্বপূর্ণ আলোচনায়। 2022 সালের আপনার 2019 সালের 22শে ডিসেম্বর ডাকসুতে আপনার আমরা 25শে মার্চের কালো রাত্রির কথা শুনি নাই, কিন্তু ডাকসুতে আমরা কালো রাত্রি দেখেছিলাম। যে ছাত্রলীগের সভাপতি, আজকের সভাপতি সাদ্দাম, তখন বিশ্ববিদ্যালয়ের সভাপতি ছিলেন সাদ্দাম, এবং সঞ্জিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের তখন সভাপতি ছিলেন সাদ্দাম, সেক্রেটারি ছিলেন, এবং মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীরা আমাদের ডাকসুতে তখন লাইট ফ্যান বন্ধ করে ছাত্রদের উপরে নারকীয় তাণ্ডব চালিয়েছিল এবং মেরে তারা এই সিঁড়ি দিয়ে ফেলে দিয়েছিল। এপিএম সোহেল সেখানে আপনার গুরুতর আহত, আমার ছোট ভাই সহ ফারাবি, ঢাকা শিক্ষার্থী নাজবুল, অনেকেই গুরুতর আহত হয়েছিল। সেই ঘটনাও আপনারা জানেন। তারপরেই সমস্ত বিরোধী ছাত্র সংগঠন মিলে ছাত্রলীগের এই সন্ত্রাসকে প্রতিরোধ করার জন্য এবং শিক্ষার্থীদের যৌক্তিক দাবি দেওয়া আদায়, শিক্ষাক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ নিশ্চিত করার জন্য সন্ত্রাস বিরোধী ছাত্রৈক্য গঠন করে। তো এইভাবে বিপি হওয়ার আগেও হামলার শিকার হয়েছে, বিপি হওয়ার পরেও কিন্তু হামলার শিকার হয়েছে। হামলা থেকে আর নিস্তার পায়নি, যে কারণে ডেইলি স্টারের একজন ভদ্রলোক একটা কলাম লিখেছিল, ব্লেসিংস অ্যান্ড বিং অফ এ ডাকসু ভিপি। আরও পত্রপত্রিকায় এই নিয়ে নিউজ হয়েছে অনেক। এবং পরবর্তীতে আমরা যখন রাজনৈতিক দল করে মাওলানা ভাসানীর আপনার এই মাজারে ফুল দিতে যাই, আমাদের সাথে সে সময় ভদ্রলোক রেজা কিবরিয়া সাহেব ছিলেন, সেইখানেও আমরা হামলার শিকার হয়েছে। অন্যান্য ছাত্র সংগঠন কিন্তু বা জাতীয় সংগঠন ফুল দিয়েছে, আমরা হামলার শিকার হয়েছি। এবং তার আগেও প্রধানমন্ত্রী আমাদের এই কোটা সংস্কার আন্দোলনের মতোই তুচ্ছ তাচ্ছিল্য করে বক্তব্য দিয়েছিলেন যে নতুন নতুন রাজনৈতিক দল গজাচ্ছে, গজাক। তো আমরা এই যে আপনার 6 বছর ধরে আমরা ছাত্র আন্দোলন থেকে শুরু করে রাজনৈতিক দল গঠনেরও কোনো পর্যায়ে কিন্তু আমাদের এই পথ চলাটা মসৃণ ছিল না। সেখানে আমাদের পথ চলার ক্ষেত্রে অবশ্যই কখনো কখনো আমরা কৌশল নিয়েছি, কারণ রাজনীতিতে অবশ্যই তো কৌশল থাকতে হবে। আজকে ধরেন আমরা এই সরকারকে বিশ্বাস করি না, এই সরকারকে মানি না, এই সরকারকে অবৈধ বলছি, তারপরেও এই সময়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য কিন্তু তার পরিবারের পক্ষ থেকে সরকার কাছে আবেদন করেছে। এইটা হচ্ছে রাজনৈতিক আসলে স্ট্র্যাটেজি, কারণ একদিকে আন্দোলনও করতে হবে, আরেকদিকে আলাপ আলোচনা, ভিতরের আলাপ আলোচনাও চালিয়ে যেতে হবে। এখন খালেদা জিয়ার মতো মানুষ, এই বয়সের মানুষ, তাকে যদি তিনি কি আমাদের মতো যুবক আছে, তরুণ আছে যে তিনি বছরের পর জেলে থাকবেন? এই মানুষটি আপনার জেলে থেকে অল্প দিনই বিশেষ করে তার শারীরিক অবস্থার যে ক্ষতি হয়েছে, এখন দেখেন তিনি আর সুস্থ স্বাভাবিক হয়ে হেঁটে বেড়াতে পারছেন না। এবং তার যে কন্ডিশন আল্লাহ জানে তিনি কবে সুস্থ হতে পারেন, না পারেন, কতটুকু কী হয়, আল্লাহ তাকে সুস্থ করুক, আমরা সেই দোয়া করি। কিন্তু জেলখানায় যাওয়ার ফলে কি অবস্থা হয়েছে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া। তো সেই ক্ষেত্রে এই ধরনের মানুষের চিকিৎসার জন্য কিংবা অন্যান্য ক্ষেত্রে আবেদন করার ক্ষেত্রে লিগ্যালভাবে আপনি সরকারকে না মানলেও সরকারের কাছে করতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা গণভবনে যাব না, আমরা ওখানেও যে মানে পিনাকি ভট্টাচার্যের মতো আমরা কথা বলবো যে শেখ হাসিনা কিংবা প্রধানমন্ত্রীকে কাড়াল রানী, বঙ্গবন্ধুকে এই সোহরাওয়ার্দীর বডিগার্ড, বেগম জিয়া, খালেদা জিয়ার বক্তব্য আমি শুনেছি যে আপনার এই পার্লামেন্টে তিনি আপনার যখন বিরোধী দলে ছিলেন সমস্ত জাতীয় নেতৃবৃন্দকে সম্মানের সাথে নাম নিয়ে থাকেন। তো আমরা কেন একটা উদীয়মান তরুণ রাজনৈতিক দলের নেতা আমরা কেন হিংসা, ঘৃণা, বিদ্বেষ ছড়াবো, কেন প্রতিহিংসা ছড়াবো? আমরা মনে করি যে বঙ্গবন্ধু এই দেশের মানুষের মুক্তি সংগ্রামে আন্দোলন করেছেন, তার অবদান আছে, জিয়াউর রহমানেরও অবদান আছে, অন্যান্য সকল শাসকদের কম বেশি অবদান আছে। সেই ক্ষেত্রে আমরা তো পিনাকি ভট্টাচার্যের মতো এইসব ল্যাঙ্গুয়েজ আমরা ব্যবহার করতে পারি না। তো এখানে হচ্ছে আমাদের ডিফারেন্স, যে পিনাকি ভট্টাচার্যের আচরণ, শব্দচয়ন, বাক্যচয়ন আর আমাদের আসলে শব্দচয়ন, বাক্যচয়ন, দৃষ্টিভঙ্গি আমরা একরকমের রাখতে পারি না। তো গণভবনের সেই ভিডিও 19 সালের ভিডিও তিনি আপনার এখন হচ্ছে 24 সালে এসেও তিনি প্রচার করছেন, কারণ মানুষকে
ওই গুড়ের মতো যে আরেকটু দেন, মিষ্টি লাগতেছে, গুড় আরেকটু দেন, এটা আর কি মজা পাওয়ানোর জন্য তিনি রসিয়ে রসিয়ে আপনার রংচং মাখিয়ে বারবার প্রচার করার চেষ্টা করছেন। জেনুইন সাফাদির সেই ঘটনার ইস্যু, এবং তিনি এই সমস্ত কথা বলে আবার এও বলার চেষ্টা করছেন আমরা সুলতান মনসুর হব, আমরা আওয়ামী লীগের বি টিম, আমরা ভারতের বি টিম, এই সমস্ত কথা বলেছেন। এই দেশে ভারতীয় আগ্রাসন এবং আধিপত্যবাদের বিরুদ্ধে শক্ত আন্দোলন, এই বলা চলে যে গত আপনার বলা চলে যে মানে অন্তত এই এক দশকের মধ্যে সূচনার এবং সূত্রপাত করেছে এই ছাত্র যুব শ্রমিক অধিকার পরিষদ তথা গণ অধিকার পরিষদের নেতারা। এবং আনুষ্ঠানিকভাবে আপনারা দেখছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা যখন বিপি ছিলাম 2019 সালে ভারতীয় হাই কমিশনের প্রোগ্রাম ছিল, আমরা সেই প্রোগ্রাম বানচাল করেছি যে ইন্ডিয়ান হাই কমিশনকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢুকতে দেওয়া হবে না। এমনকি 2019 সালে যখন এনআরসি সিএ নিয়ে ভারতে আন্দোলন হয় এবং মুসলিমদেরকে নাগরিকত্ব বঞ্চিত করার জন্য, সেই আইনের আপনার বিপক্ষে এবং আন্দোলনকারী জনতার প্রতি সংহতি জানিয়েও কিন্তু আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমরা সংহতি জ্ঞাপন করেছিলাম, যার ফলেই কিন্তু সেই 22শে ডিসেম্বর আমাদের উপরে ছাত্রলীগ এবং মুক্তিযুদ্ধ মঞ্চ আমাদের উপরে হামলা করে। তখন আমাদেরকে পরিষ্কারভাবে বলেছিল, তোমরা ভাই দেশে দুর্নীতি আছে, কত বিষয় আছে, তোমরা ভারতের বিষয় নিয়ে কেন আলাপ আলোচনা করো? এই সরকার টিকে আছে ভারতের কারণে, সো ভারতের বিরুদ্ধে আন্দোলন করাটা, প্রতিবাদ করা তো এই সরকার মেনে নেবে না। তাও কিন্তু আমরা সেই 19 সাল থেকেই সূচনা করেছিলাম। আর আজকে এই পিনাকি ভট্টাচার্য আমাদেরকে বলছে নাকি এই আমরা ভারতের বি টিম, এরকম কথা বলছে। এমনকি এই জাতীয় নির্বাচনের পরও ভারতীয় পণ্য বর্জনের আহ্বান আমরা প্রেস ক্লাবের সমাবেশ থেকে ডাক দিয়েছি। পিনাকির ইউটিউবের বক্তব্য কয়জন শোনে? ইউটিউবারের কথায় কি দেশ চলে? আমাদের একটা রাজনৈতিক দল আছে, সংগঠন আছে, কর্মী আছে, আমরা বলি সেটা তারা অনুসরণ করে। পিনাকিকে কে পিনাকির জন্য ঝাঁপাই পড়বে? তারা কথাবার্তা তো বলেন, অনেক ইউটিউবার, অনেক কন্টেন্ট ক্রিয়েটর কথাবার্তা বলেন, তাদের কথা কিছু ভালো লাগে, যৌক্তিক মনে হয়, মানুষ শুনে। কিন্তু তার এখন আগ্রহ হয়েছে, আমার মনে হয় খায়েশ জেগেছে নেতা হওয়ার, যে আপনার রাজনীতিকে নিয়ন্ত্রণ করার। কারণ তিনি দেখছেন বিশেষ করে যে বিরোধী রাজনীতিক, তার স্বাভাবিকভাবে একটা বিশ্লেষণ আছে, তার সাথে আরও কিছু লোকজন আছে যারা তাকে ব্যাকআপ দিয়ে ফ্রান্সে রেখেছে, দেশ থেকে ভাগিয়ে যেতে সাহায্য করেছে। এবং আপনারা তো জেনে থাকবেন যে তিনি দেশে থাকতে কিন্তু সক্রিয়ভাবেই একেবারেই ভারতের এজেন্ট হিসেবে কাজ করেছেন। রাজনৈতিক সচেতন মহল সবাই জানে, এবং রয়ের এজেন্ট হিসেবেই চিনত। আপনার ভেজাল ওষুধ আপনার তৈরির অভিযোগে এবং আপনার প্রতারণার অভিযোগে তাকে মূলত গোয়েন্দা সংস্থা আপনার জিজ্ঞাসাবাদ এবং আরেকজনের কোম্পানি লিখে নিয়ে যাচ্ছিল, এরকম একটা অভিযোগে তাকে মামলা দিয়েছিল। এবং শেষ পর্যন্ত তিনি বুঝতে পেরেছিলেন যে প্রভাবশালী মহলের সাথে ঝামেলা করে তিনি টিকতে পারবেন না, তখন তিনি দেশ ছেড়ে পালিয়েছিলেন। এবং 19 সাল পর্যন্ত তিনি দেশে ছিলেন। তিনি 19 সাল পর্যন্ত দেশে থেকে আজকে তিনি বলছেন যে হ্যাঁ, শাহবাগের সেই সময় আমার অবস্থান ভুল ছিল, গণজাগরণ মঞ্চের আমার নেতাকর্মীদের সাথে থেকে ভুল করেছি, জামাত নেতাদের ফাঁসির কথা বলে ভুল করেছি, মাহমুদুর রহমানদেরকে দেশ ছাড়া করার জন্য আন্দোলন করে ভুল করেছি। দেশে থাকতে তো তিনি এইভাবে প্রেস ক্লাবে শাহবাগে দাঁড়াইয়া বলেন নাই, যেভাবে গণজাগরণ মঞ্চ বলেছিল ওইভাবে প্রেস ক্লাব থেকে বলতেন। এখন ওই দেশে থাকতে ফ্যাসিবাদের দালালি করেছেন, আওয়ামী লীগের গোলামি করেছেন, ইন্ডিয়ার দালালি করেছেন, পয়সা নিয়েছেন, দেশে সে পর্যন্ত টিকতে না পেরে বাইরে গিয়ে এখন তিনি বিপ্লবী সেজেছেন। এবং দেশে থাকতে তিনি ইসলাম নির্মূলে কাজ করেছেন, এখন বিদেশ গিয়ে তিনি ইসলামের ত্রাতার ভূমিকা অবতীর্ণ হচ্ছেন। মাদ্রাসার ছাত্রদের নিয়ে 2-4টা কথা বলেন, হুজুরদের পক্ষে 2-4টা কথা বলে তিনি নিজেকে পীর মাশায়েখ হিসেবে উপস্থাপন করতেছেন। আর সস্তা লোকজন তার এই সস্তা কথায় হয়তো দুই একজনে বাহাবা দিচ্ছেন যে ভাই দাদা আপনি সেরা, আপনিই পারবেন, আপনি জাতির কাণ্ডারি, আপনি এই সমস্ত পপুলিস্ট এবং এই সমস্ত সস্তা কমেন্ট, তো এগুলো আমরা বক্তব্যে অহরহ পাই। তো কাজে এই সস্তা কমেন্ট এবং কথা শুনে তো একটা রাজনৈতিক দল কিংবা একটা রাজনৈতিক নেতা তো তার গতিপথ নির্ধারণ করতে পারে না, কৌশল নির্ধারণ করতে পারে না। যাই হোক, এটাকে আমরা খুব গুরুত্বপূর্ণ মনে করছি না। কিন্তু আমার কথা হচ্ছে যে তিনি ফ্রান্সে বসে ভারতের বিরোধিতা করছেন বা ভারতের বিরুদ্ধে বলছেন, সরকারের বিরুদ্ধে বলছেন। আপনারা জেনে থাকবেন যে বর্তমান এই সরকারকে। ওকে প্রিয় দর্শক, আলোচনাটা আশা করি সম্পূর্ণ শুনেছেন এবং বুঝেছেন। আপনাদের যদি কোনো কিছু বিষয় জানতে মনে হয় এবং কোনো বিষয় গুরুত্বপূর্ণ মনে হয় অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা অবশ্যই এটার জন্য আপনাদেরকে বিশেষ করে ভিডিও জানাই দিব। এবং আপনার আমার চ্যানেলটা নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে প্রেস করবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।